হলো ক্রাউন সিমেন্টের পৃষ্ঠপোষকতায় 10-এর কথা দেশের কথা টক শো, এবং এটি পরিচালনা পরিকল্পনায় আছেন জনাব A.K.M পাটোয়ারি। উপস্থাপনা আছে যথারীতি আমি সিনহাইমে সাইদ। সুপ্রিয় দর্শক, আজকের টক শোর বিষয়বস্তু হচ্ছে নির্বাচন পরবর্তী সরকার গঠন, এবং এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা ইনস্টিটিউটে আমন্ত্রণ জানিয়েছি। আমার ডানে আছেন জনাব মাজদার হোসেন, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও সাবেক জেলা ও দায়রা জজ, এবং বায়া আছেন ব্যারিস্টার ওমর ফারুক, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। জনাব মাজদার হোসেন, আপনার নামটা খুব পরিচিত, কারণ আপনি বাংলাদেশ ইতিহাসে এমন একটি কেসের সাথে জড়িয়েছিলেন, মামলার সাথে, যেই মামলা ভিত্তি করে সেপারেশন অফ জুডিশিয়ারি সরকার হয়ে গেল। আমাদের আজকের বিষয়বস্তুটা হচ্ছে নির্বাচন চলছে, নির্বাচনের প্রচার চলছে, কিন্তু এখন এই নির্বাচনের প্রচারটা দুটি দলই কথা বলছে। আপনি এই দুই দলের বক্তব্যগুলোকে এই মুহূর্তে কিভাবে দেখছেন? দুই দলের বিষয়ে যে আপনি বলতে বলেছেন কিভাবে দেখছি, এর আগে আরও কিছু দেখার রয়ে গেছে। আজকে যে নির্বাচনী পরিবেশটা আসলো, এটা তো এমনি এমনি আসেনি। আমরা অনেক রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছিলাম। স্বাধীনতার পর এদেশ চলছিল মোটামুটি ভালোই, কিন্তু বিগত 15 বছরের যা হয়েছে এদেশের জনগণ জানেন। কোনো রাজনৈতিক দল, কোনো পেশাগোষ্ঠী এই অবরুদ্ধকর অবস্থা, শ্বাসরুদ্ধকর অবস্থার অবসান ঘটাতে পারেনি। পেরেছে এদেশের তরুণ তাজা ছাত্র এবং সাধারণ জনগণ, যারা নিজের তাজা রক্ত আবু সাঈদের মতো বুক চিতিয়ে দিয়ে এই আন্দোলনকে শুরু করেছিলেন, এবং তারা কোনো রাজনৈতিক দলের এজেন্ডা কায়েম করার জন্য এই আন্দোলনে শরিক হয়নি বা অংশগ্রহণ করেনি। তারা চেয়েছিলেন বেটারমেন্ট অফ আওয়ার কান্ট্রি, তারা চেয়েছিলেন জনগণের মৌলিক অধিকার, তারা চেয়েছিলেন অর্থনৈতিক স্বাধীনতা এবং একটা সামাজিক শান্তির বলয় চেয়েছিলেন। মানুষের ভোটাধিকার থেকে সব কিছুই যেখানে বন্ধ হয়ে গেছিল, সেই পরিবেশে তারা আন্দোলন করলো। এবং আমরা 5ই আগস্টে দেখলাম একটা প্রতিষ্ঠিত শক্তিশালী সরকারের পতন হলো এবং ক্ষমতায় অন্তর্বর্তীকালীন সরকার এসে দাঁড়ালো। এখন আপনাদেরকে এই প্রেক্ষাপটটা মনে রাখতে হবে, এই অন্তর্বর্তীকালীন সরকার, যেটি যে নামেই ডাকেন, তারা এসে একটা নির্বাচনের পরিবেশ দেওয়া এবং নির্বাচন অনুষ্ঠিত করে জনগণের প্রতিনিধিদের কাছে এটা হস্তান্তর করাই ছিল তাদের টার্গেট এবং মুখ্য উদ্দেশ্য, এবং এটা হওয়াই উচিত। সেই লক্ষ্যেই আজকে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনি যে প্রশ্ন করেছেন তাতে বলতে হয়, অন্য সময় আমরা নির্বাচনী পরিচালনায় যদি 15 বছরে কি দেখেছি বলেন, তাহলে ভিন্ন কথা। টোটাল বাংলাদেশ, আমি পাকিস্তান পিরিয়ডের যে আমাদের 1970 সালে নির্বাচন, তা দেখেছি, আমি পরবর্তী নির্বাচনগুলোও দেখেছি। তো এগুলোর বিভিন্ন প্রেক্ষাপট, বিভিন্ন এগুলার ক্রাইটেরিয়া আমাদের চোখে পড়েছে। কারণ 15 বছরে নির্বাচন বলে কোনো কিছু ছিল না, কোনো প্রচার প্রোপাগান্ডা কারো সাহস হয়নি এভাবে এগিয়ে এসে নাম দিয়ে করার জন্য। আর একটা খুব ভালো দিকে নির্বাচনের পরিবেশের বিষয়, সেটা হচ্ছে আগে টাকার খেলা, শক্তির খেলা, এগুলার লোকের চোখে পড়েছে পোস্টারে, ব্যানারে, তারপর কর্মীদের জনসমাগমে একটা পরিবেশ ভিন্নতর রূপ ধারণ করত, যেটাকে দাঙ্গাময় বলতে পারেন আপনি। সেই পরিবেশ এবার নাই। এবং যারা নির্বাচনে প্রার্থী হয়েছে, তাদের টাকার আধিক্য বা টাকার বাহুল্যতা খরচ করার সুযোগও এই ইন্টারিম সরকার রাখে নাই। এটা খুব একটা ভালো দিক। দ্বিতীয়ত, এই নির্বাচনী পরিবেশটা এখন যারা ক্যান্ডিডেটরা বিভিন্ন দলের করছে, শুধু 2 দল নয়, আরও কিছু দল আছে যারা জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে, তারা মোটামুটি ভালোভাবে এখন পর্যন্ত 2-1টা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া নির্বাচনী প্রচারণাটা সুন্দর এবং সুষ্ঠুভাবে চলছে। কারণ 12 তারিখে নির্বাচন, এই অল্প সময়ের মধ্যে আমাদের নির্বাচনী আবহাওয়া অতীতে যা দেখেছি খুব ভয়াবহ ছিল, সেটা নেই। এই জন্য আমি ব্যক্তিগতভাবে এই ইন্টারিম সরকারকে ধন্যবাদ জানাই। আর নির্বাচনে যদিও আমি আগেই বলেছি 2-1টা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, মারাও গেছে, জখমও হয়েছে, কিন্তু সেটা আলাদা একটা পরিবেশে। তো এটাকে আমি খুব বড়োভাবে দেখছি না। তবে এটাও আমাদের মাথায় রাখতে হবে, এটা কেন হলো। যারা অথরিটি আছে, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে, তাদের এটা বিবেচনা করা উচিত, ভবিষ্যতে যেন এরকম পরিস্থিতির অবনতি না ঘটে। ধন্যবাদ। আপনার কাছে আসবো ব্যারিস্টার ওমর ফারুক, আপনার বিশ্লেষণ কি? সামগ্রিক অবস্থায় আমি স্যারের সাথে একমত পোষণ করি যে আমরা যে অবস্থাটা এখন পেয়েছি, যে অবস্থাটা আমরা চেয়েছি দীর্ঘ 16 বছর বা তারও আগে, সেটি পাওয়ার জন্য বহু প্রাণ বিসর্জন দিয়েছে,
এবং প্রাণগুলোকে চোখের পলকে এই প্রাণগুলো রাজপথে তারা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। এবং আমি তো ওদেরকে বলি বুলেট নিয়ে শুয়ে আছে, 30,000 পঙ্গু বা যে আছে, সেই প্রত্যাশা তো অনেক ছিল। সেই প্রত্যাশার সাথে যদি তুলনা করি তাহলে আই এম নহার নাও, বাট যদি 15-16 বছরের যে কঠিন অবস্থা স্যার যেটি বললেন সেটির সাথে তুলনা করি তাহলে ভালো আছি। যেই ক্যাম্পেইনগুলো হচ্ছে এই ক্যাম্পেইনগুলো রাজনৈতিক দলগুলো যেভাবে করতেছে সেটি না করলেও পারত। সেই ক্যাম্পেইনগুলো গতানুগতিক আগের মতোই, যেমন টুপি পরে হঠাৎ করে আবির্ভূত হওয়া ভোটের মাঠে, যে কখনো জীবনে টুপি পরেনি, তসবি হাতে, সে জীবনে তসবি জীবনে একবারও হয়তো গণেনি, আই মে বি রং, সেও তসবি হাতে নেমে গেছে। প্রার্থীদের কথা বলছি, মসজিদে গিয়ে মিম্বারে দাঁড়িয়ে কথা বলা যে কখনো যায়নি। এই ট্র্যাডিশনগুলো আগে ছিল, এটা আমি অপরাধ এটা বলছি না, সবাই করতেছে, কিন্তু এটার থেকে বেরিয়ে আসা আমাদের উচিত ছিল। বেহেস্ত দোজকের কথা আসতেছে, সেটির থেকে বেরিয়ে আসা উচিত ছিল। স্যার জানে আমাদের কন্ট্রাক্ট লয়ে ভয়েড অফ ইনিশিও, চাঁদ চাহিয়া তুমি কন্ট্রাক্ট করতে পারবা না, কারণ এই চাঁদ তো তুমি দিতে পারবা না, তো এই চুক্তি শুরুতেই বাতিল। তুমি বেহেস্ত দিতে পারবা না নিশ্চিত জেনে, তুমি যদি ওই প্রলোভন দেখিয়ে মানুষের কাছে যাও তার মানে প্রতারণার আশ্রয় নিয়েছো, সঠতার আশ্রয় নিয়েছো। কেউ যদি দোজকের নিষিদ্ধের টিকিট বিক্রি করার কথা বলে, একই অবস্থা। আমরা সবাই যাই এবং সবাই মাজার জিয়ারতের মাধ্যমে যাই। যেই মাজার জিয়ারতে যিনি শুয়ে আছেন উনি ইয়ানাফসি করতেছেন ওনার নিজের মুক্তির জন্য, ওনার গুনাহ মাফের জন্য। আমরা ওই বাবার কাছে গিয়া সেজদা টেজদা দিয়া যেগুলো করতেছি, এগুলো আমি মনে করি বর্তমান সমসাময়িক অবস্থায় ঠিক না। অর্থাৎ আপনি মাজারকে প্রাধান্য দিচ্ছেন প্রান্তিক মানুষের ভোটের চেয়ে, অর্থাৎ দয়াল বাবা আপনাকে বানাবে। এগুলার বাইরে আর বাকি যেইভাবে হচ্ছে বা সহিংসতা কম হচ্ছে, স্যারের সাথে আমি একমত। আমি এখনও স্বস্তিতে আছি, এখনও শান্তিতে আছি। সবচেয়ে বড় যে জিনিসটা সেটি হচ্ছে যে আমরা যেই বন্দোবস্তের কথা বলছি, যে 16 বছর যেই বন্দোবস্ত আমরা বলতেছি, আমাদেরকে টুটি চেপে ধরেছে, আমাদের কথা বলতে দেয়নি, আমাদের লুটপাট হয়েছে, আমার অগ্রযাত্রা ব্যাহত হয়েছে। এই রাজনৈতিক দলগুলো গত এই ইলেকশনের আগে 18 মাস পেয়েছে, 17 মাস পেয়েছে। সেই লুপহোলগুলা তারা কিভাবে বন্ধ করবে এবং বন্ধ করার জন্য তাদের আয়োজন কী, সেটা নিয়ে কোনো কথা নাই, বার্তা নাই। আমি উদাহরণ দিই, সংস্কার কমিশন, 8-10টা সংস্কার কমিশন হয়েছে, প্রত্যেকটা রিপোর্ট দিয়েছে। পুলিশ সংস্কার কমিশনে অনলি নাকি 15 নাকি 10% অনলি কার্যকর হয়েছে, আর 90% বা 85% এটা টাচে হয় নাই, কথাও হয় নাই। আমাদের কোনো রাজনৈতিক দলগুলোর কিন্তু কোনো কর্মসূচি নেই, এবং রাজনৈতিক দলগুলো এত এত প্রতিশ্রুতি দেয়, কেউ খাদ্য দিবে, কেউ ফ্যামিলি কার্ড দেবে, কেউ উপজেলা ঘোষণা করবে, পৌরসভা ঘোষণা করবে, কত কিছু বলতেছে না, কিন্তু কেউ বলছে না যে এই ছেলেপেলেরা যে আচ্ছা, এই জাতীয় মিথ্যা যে আশ্বাস, যেটা আপনি বললেন যে ভয়েড অ্যাবসিউ, শুরুতে যে কন্ট্রাক্ট হয় না, এই ধরনের মিথ্যা আশ্বাস প্রতিবারই প্রতিটা দলই দিয়ে আসতেছে, প্রতিটা রাজ্যে দিয়ে আসতেছে, একবারও দিচ্ছে। এগুলোর প্রতিকারটা কি? আইনগত কোনো বিধান আছে? আইনগত তো বিধান আছে। এবার তো নতুন আরপিওতে নতুন যোগ করছে, আপনি সেজদারত অবস্থায় কোনো ছবি দিতে পারবেন না, আপনি কোনো মসজিদ প্যাগোডায় গিয়ে ছবি দিতে পারবেন না। এবং এইটা তো ধরেন ইন জেনারেল প্রিন্সিপাল, আপনি যদি কাউকে বলেন যে আমাকে ভোট দিলে বেহেস্তে যাবে, এটা তো গুনাহ এবং এটা তো প্রহিবিটেড, এটা নির্বাচন কমিশন ওয়ার্ন করতে পারে। বাট আমাদের নির্বাচন কমিশনের সেই সক্ষমতা অর্জন করেনি। আমি দেখেন, যদিও আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বলি, তাও উনি সাহস করে বলেছেন নির্বাচন কমিশন মনোকষ্ট নিয়ে ঋণ খেলাপিদেরকে এবার অনুমতি দিয়েছি। ওনার স্টেটমেন্ট, একজন নির্বাচন কমিশনারের, আমি প্রথমে অ্যাপ্রিসিয়েট করি যে এরকম একটা স্টেটমেন্ট দেওয়ার মতো ওনার শক্তি রাখে। দ্বিতীয়ত বলতেছি, উনি এখানে চেয়ারে বসে থেকে বলে মনোকষ্ট নিয়ে, উনি এদেরকে অ্যালাউ করছে। মানুষের মনে শঙ্কা থাকে, যদি মনোকষ্ট নিয়ে ভোটের দিন উনি যদি বিনা ভোটে 100 জনকে যদি বলে যে আমি মনোকষ্ট নিয়ে 100 জনকে ইলেকশন করে দিয়েছি, ইলেক্টেড করে দিয়েছি, তো সুতরাং সক্ষমতার বিষয় আছে। আমাদের সেই সক্ষমতা নাই, প্রতিনিয়ত নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, শুধু শোকজ, মেয়ারের শোকজ ছাড়া আর কোনো কিছুতে তারা যেতে পারতেছে না। এই ক্ষেত্রে আমি শুধু তাদের দোষ দেব না, আমাদের নির্বাচনের যে প্রার্থী, যে নির্বাচনের প্রতিনিধি দলগুলো, তাদেরও তো পরিবর্তন দেখছি না। বর্তমান যুগটা তো 20-25 বছরে তো পৃথিবী উলটপালট হয়ে গেছে এই ডিজিটাল ফরমেশনে, থিঙ্কিংয়ে, পড়ালেখায়। যদি আমরা পিছিয়ে আছি পড়ালেখায়, আমাদের দেশের মেট্রিক পাস ইউরোপের 7 পাস, আমাদের লজ্জা হয় না। আমাদের এই জিনিসগুলোতে কেউ অ্যাড্রেস করে না।
আমাদের শুধু অ্যাড্রেস করে যে আমি চাল দিব, ডাল দিব, গম দিব, খাদ্য দিব, পৌরসভা দিব, ইউনিয়ন পরিষদ দিব, এর বাইরে যে আমার এতগুলো সেক্টর আছে, এই সেক্টরগুলোতে যে আমি পাওয়ারে থাকাকালীন এই সেক্টরগুলো এই সমস্যা ছিল, মানুষ আমাকে বদনাম করেছে, আমি বিদ্যুৎ দিতে পারিনি, আমি পানি দিতে পারিনি, আমি গ্যাস দিতে পারিনি। যেই দুই দল এখন বড় কম্পিটিশন করে তারা দুইটাই পাওয়ারে ছিল, জামাতও পাওয়ারে ছিল বিএনপির সাথে 2001-এ। কেউ বলতেছে না যে গত টার্মে আমার প্রতি তোমরা নাখোশ ছিলা, এই কারণে, এই কারণগুলো আর হবে না, এই কারণে হবে না। ওই টার্মে যারা এগুলোর সাথে ছিল এগুলোকে আমরা রাখিনি দলে, কিন্তু আমরা তো পাইনি। আমাদের তো সেই পুরনো লোকগুলোরই তো আমরা দেখতেছি, যাদের আমলে যারা শাসন করেছে, যারা পার্লামেন্ট মেম্বার ছিল, যাদের আমলে আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়নের কথা আসতেছে, সেই লোকগুলো এখন আবার প্রার্থী হয়েছে। তো গুণগত পরিবর্তন আপনি যদি বলেন যে তাহলে তো আমার পরিবর্তনের সুযোগ নাই, আন্ডার কম্পালশন আমি কাকে ভোট দিচ্ছি? আমি যাকে স্টিগমাটাইজড করেছি বিভিন্ন সময়ে যে এই দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে এদের কারণে, ঠিক ওই লোকগুলোকে আবার রাজনৈতিক দল প্রমোট করতেছে, তাদেরকে আবার দিয়ে বলবে যে না এই নতুন বন্দোবস্ত, নতুন সংস্কার এগুলো করবে বলে তাদেরকে আবার মাঠে নামিয়েছে মানুষের সংখ্যা এখানে। আর মানুষের চয়েস ছোট করা হয়েছে এই কারণে দেখেন নির্বাচন কমিশনার পারপাসিভলি একটা আইন 1% স্বতন্ত্র প্রার্থীদের জন্য ভোটার নির্দিষ্ট সেটা করে দিয়ে দিয়েছে। কঠিন অবস্থায় ফেলে দিয়েছে। আর ওই যে আমরা বলি যে মন্দের ভালো আর কি, এখন আমরা মন্দের ভালোর ইলেকশনে খুশি আছি যে অ্যাটলিস্ট খুনাখুনি না হোক, অ্যাটলিস্ট রক্ত না ঝরুক, অ্যাটলিস্ট আর কেউ যাতে নিহত না হয়। আমরা চাই আপনার স্বাধীনতা পুরোটাই ব্যবহার করেন, আমার নাক বা নাসিকার আগ পর্যন্ত যাতে আমি আক্রান্ত না হই। আপনাকে ধন্যবাদ। জনাব মাজদার হোসেন, নির্বাচন হলো, রেজাল্ট হয়ে গেল, সরকার গঠন প্রক্রিয়া, যে দলই ক্ষমতা যাক না কেন একটা ভালো সরকার প্রয়োজন। আমরা দেখেছি যখনই সরকার আসে একটা বিরাট বহর নিয়ে আসে, 25 জন 30 জন 50 জন হয়ে যায়। আমাদের মতন দেশে কী ধরনের সরকার গঠিত হওয়া উচিত এবং কী ধরনের লোক সেখানে আসা উচিত, এইসব ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য আপনাদের সবাই বলে দেয়। আপনার ওপিনিয়নটা কি? আমার ওপিনিয়ন হচ্ছে সরাসরি আপনার ডাইরেক্ট এই প্রশ্নের উত্তর না দিয়ে আমি পারিপার্শ্বিকতা একটু বলতে চাই। আমাদের দেশে অতীতে কি দেখেছি আমরা? দুর্নীতিতে সব আমলেই আমরা বিশ্বের চ্যাম্পিয়ন হয়েছি। জুলাই আন্দোলনের অবজেক্টের কথা আমি আগেই বলেছি, একটা সুন্দর দেশ চাই আমরা, বৈষম্যমুক্ত, মেধাভিত্তিক এবং শান্তিতে আমরা বসবাস করতে চাই। তারা কোনো রাজনৈতিক ম্যানিফেস্টো নিয়ে মাঠে নামেনি, তার একটা মৌলিক অধিকারকে আফেল করার জন্য, স্টাবলিশ করার জন্য এসেছে। তবে এই যে তারা কেন আসলো, আমরা এই 54 বছর বলি বা 53 বছর রাজনৈতিক দলগুলার ইতিহাস তো আমরা সবাই জানি কম বেশি। রাজনৈতিক দলগুলা জনস্বার্থে কতটুকুন কাজ করেছে, সরকারের অধীনে বিভিন্ন এই অংশীজন যারা, বিভিন্ন প্রতিষ্ঠান, আমি বলি পুলিশ, বিচার বিভাগ, স্বাস্থ্য বিভাগ, প্রত্যেকটা বিভাগ সম্পর্কে আপনি যদি জনগণের কাছে এই মুহূর্তে প্রশ্ন থ্রো করেন, সবাই অনাস্থার কথাটা বলবে, কারণ সর্বত আকণ্ঠ অনিয়ম। এবং আমি বিচার বিভাগ সম্পর্কে জোর দিয়ে বলতে পারি, উন্নত বিশ্বে বিচার বিভাগ কয়েক মাসে, কয়েক দিনে একটা মামলা ডিসপোজাল হয়, আর আমাদের 4 দশক 5 দশক 6 দশকও মামলা ডিসপোজাল হয় নাই। আপনি স্বাস্থ্য ক্ষেত্রে যান, কোনো বিনা পয়সায় ব্যাকডোর ছাড়া চিকিৎসা পাওয়ার কোনো সুযোগ নাই। পুলিশের কাছে যান, সঠিকভাবে এজাহার গ্রহণ, আজকেও অভিযোগ রয়ে গেছে তারা নিচ্ছে না, পারপাসলি ইনোসেন্ট লোককে মামলায় ঢুকানো হচ্ছে, যারা প্রকৃত অপরাধী তাদেরকে স্কেপ করে দেওয়া হচ্ছে। এর শেষ কথা হচ্ছে এই যে আমরা মানসিকতার দিক দিয়ে একটা জনপ্রিয় দল হিসাবে আমাদের দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য যে দায়িত্ব পালন করা ছিল রাজনৈতিক দলগুলা, তা আমি ব্যর্থহীন ভাষায় বলবো তারা ব্যর্থ হয়েছে। অতীতের তো আপনি কী ধরনের সরকার? আমি চাই যে সরকার জনস্বার্থে কাজ করবেন। আপনারা সবাই জানেন জুলাই সনদ একটা স্বাক্ষর করেছে, অধিকাংশ দল তাতে একমত হয়েছে। সেখানে সংবিধান সম্পর্কে, ক্যাবিনেট সম্পর্কে, বিচারালয় সম্পর্কে, প্রশাসন সম্পর্কে সুনির্দিষ্ট অভিমত এসেছে এবং অধিকাংশ রাজনৈতিক দল তাতে হাঁ বলেছে। তো যদি এই সংস্কার যারা করলো তারা কিসের জন্য করলো? ছাত্রদের এই মেধার, বৈষম্যের, এই অন্যায় অনাচারের, গণতান্ত্রিক অধিকার না থাকার কারণেই তো তারা আন্দোলন করলো। এই বিষয়ে সংস্কার কমিশন ডক্টর ইউনূস সাহেব করেছেন এবং পাওয়ারফুল সেই সংস্কার কমিশন, তার একটাতে আমিও ছিলাম, বিচার বিভাগ সংস্কার কমিশনে। সেখানে আমরা রিপোর্ট দিয়েছি হাইকোর্টে জাজ নিয়োগ করতে হলে এই হবে, বিচারের দীর্ঘসূত্রতা কমাতে হলে মামলার স্টেজ কমিয়ে স্বল্প সময় বিচার দিতে হবে। অলরেডি
এই সরকারকে ধন্যবাদ। সিভিল প্রসিডিউর কোড সহ অনেক কিছু অ্যামেন্ড হয়েছে। আগে যে জবানবন্দি এবং ডিনাইল নিতে ঘন্টার পর ঘন্টা যেত একটা মামলায়, বিচারককে ডেলি 300 পৃষ্ঠা লিখতে হতো, সেখান থেকে আমরা অব্যাহতি দিতে পেরেছি। অল্প সময় বিচার করার একটা স্টেজ দাঁড়িয়েছি। তবে আপনাকে এটাও মনে রাখতে হবে, যে আইন প্রণেতা ব্রিটিশ এই আইনগুলা ডাস্টবিনে ফেলে দিয়েছে, ওই আইন দিয়ে আমাদের দেশে বিচার চলছে। তাহলে আপনি বিচার হবে কি করে? আমরা এই সরকারের কাছে চাই স্বল্পতম সময়ে তারা ক্যাবিনেট গঠন করে এই সংস্কারমূলক যে কাজগুলা, শুধু যে ডক্টর ইউনূস দিয়েছে তা নয়, তারাও যেটা ভাবছে সেটাকে নিয়ে একটা সংস্কারমূলক কাজ করা জনস্বার্থে। কারণ আমরা জানি বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল, ফর দ্য পিপুল। আপনার কাছে আসবো, আপনি সুন্দর সুন্দর কথা বলছেন। ব্যারিস্টার ওমর ফারুক, মিথ্যা মামলা হচ্ছে প্রচুর, এখন মিথ্যা মামলার জন্য এটা প্রতিকারটা কি? মিথ্যা মামলা এখন হচ্ছে না, মিথ্যা মামলা গত 54 ইয়ার্স বা এর আগেও হয়ে আসছে। থানাগুলোকে আমি বলতাম যে এটা টাকা কালেকশনের একটা জায়গা, এবং শুধু টাকা কালেকশন না, এই থানাগুলো হয়েছে কমফোর্ট জোন ফর ক্রিমিনালস। আপনি ইনোসেন্ট পিপলের ওখানে যাওয়া মানেই সে সর্বশান্ত হয়ে যাওয়া। এখানে একটা আড্ডাখানা হয়। ইভেন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, এই অধিকাংশ থানার আশেপাশে যে ফুটপাথগুলো আছে ওগুলোতে ব্যবসা বাণিজ্য হয়, দোকান হয় কিভাবে? অর্থাৎ ওরা সরাসরি কিন্তু থানাকেই টাকা দেয়। সো যেই দেশের থানার আশেপাশের দোকানগুলো বন্ধ করা বা ওখানের অবৈধ স্থাপনা উচ্ছেদের ক্ষমতা আমাদের নাই, সেই দেশের থানাগুলার আপনি কি বলবেন? কি মিথ্যা মামলা তো হবেই। মিথ্যা মামলা মানে বাণিজ্য। এটার প্রতিকার ভেরি সিম্পল, এই বিষয়ে আমি একটু দায়বদ্ধতা আনা, ভেরি সিম্পল। যিনি হেডমাস্টার থেকে অন্তত নিচে 4-5টা লেভেলে অন্তত বোল্ড, সৎ, মেরুদণ্ডওয়ালা, অর্থাৎ নিরপেক্ষ, রাজনীতিকর্ণওয়ালা না, এরকম লোক লাগবে। আর সবচেয়ে কথা হচ্ছে শাস্তির আওতায় আনা। আপনি একজন পুলিশের দারোগা, সে ভালো পোস্টিং, ঢাকায় পোস্টিং পেতে তখন আমরা জেনেছি, আমরা আল জাজিরার মাধ্যমে 50 লাখ, 1 কোটি, 5 কোটি, 10 কোটি টাকা লাগে। তো আপনি এই সংস্কার কমিশনে এইগুলা হিট করেছে, পুলিশ সংস্কার কমিশনে, কিন্তু একটু আগে উদাহরণ দিয়েছি মাত্র 10% কার্যকর হয়েছে, বাকি 90% হচ্ছে না। কারণ হলো এরা এই একটা বাজে, যে একটা গ্যাং, বাজে একটা বন্দোবস্ত, বাজে একটা ক্লাব, এই ক্লাব এটা বাধা হয়ে দাঁড়িয়েছে। স্যারকে প্রশ্ন করছেন ক্যাবিনেট কেমন হওয়া উচিত? ওই ক্যাবিনেট হওয়া উচিত যে এই পুলিশ সংস্কারে যার জ্ঞান আছে, পুলিশ সংস্কারে করলে এই কাজগুলোর ব্যাপারে যে বুঝে, নলেজেবল, সেই লোকটাকে যদি আপনি ক্যাবিনেটে দেন এবং সম্পূর্ণ স্বাধীনভাবে করে দেন, তার যদি আশেপাশে কিছু টুলস দেন, তাহলেই হবে। আপনি যদি সলিমুদ্দিন, কলিমুদ্দিন, যে কখনো পড়ালেখা করে নাই, যে কখনো বিশ্ববিদ্যালয়ে যায় নাই, রিসার্চ লেভেলে তার কোনো জ্ঞান নাই, ক্ষমতা নাই, হঠাৎ করে এমপি হয়ে গেছে এলাকার লোকজনের সাথে মিশার কারণে, তাকে যদি আপনি যদি আইনমন্ত্রী বানান, তাকে যদি আপনি যদি পুলিশ মন্ত্রী বানান, তাকে যদি আপনি অন্য এক্সপার্ট যেটা আছে কৃষিমন্ত্রী বানান, তাহলে তো হবে না। আমাদের দেশের মানুষ মনে করে যে এই যে থানায় যাওয়া মানেই দারঘরে টাকা দেওয়া, এই মন মানুষের থেকে বেরিয়ে আসবে। তবে এখন ভালো সাইন আসছে, গুড সাইন আসছে, রাস্তায় মানুষ রেসিস্ট করতেছে, পুলিশ ধরলেই রেসিস্ট করতেছে। আপনি সবচেয়ে এই যে আইনটা সংস্কার হয়েছে, পুলিশ তার পোশাক ছাড়া কাউকে গ্রেপ্তার করতে পারবে না, এই জিনিসটা গভর্নমেন্ট প্রচার করছে, আইন একটা করে দিচ্ছে। এটা প্রচার করলে মানুষের ভিতর অ্যাওয়ারনেস আসবে, মানুষের ভিতর তখন তাদের অধিকার আদায়ের জন্য তাদের স্প্রিয়া আসবে। যেমন তাকে গ্রেপ্তার করার ক্ষেত্রে, হাত পড়ানোর ক্ষেত্রে যে আইনগুলো আছে এগুলো প্রচারেরও ব্যবস্থা হয় না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আলাদা যে কমিশনগুলো, মানবাধিকার কমিশন বলেন, ল কমিশন বলেন, কেউ কাজ করে না। কাজ না করার কারণ হচ্ছে মাইম্যানের নিয়োগ। আগামী ক্যাবিনেট, আগামী সংসদ, আগামী গভর্নমেন্ট মাইম্যান নিয়োগ দিবে না। যে একটা প্রসেসে নিয়োগের সুপারিশ করা হয়েছে সেই প্রসেসে যাবে। রাতারাতি আপনি খুব উলটপালট কিছু করতে পারবেন না। তবে মানুষের সচেতনতাটা ইম্পর্টেন্ট। এবং এই যে ঘুষ কালচার, চাকরি পাওয়ার ক্ষেত্রে ঘুষ কালচার, এবং সেই ঘুষ দেওয়া, কালেক্ট করা মানুষের পকেট থেকে সেই কালচার, এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, বেরিয়ে আসার সূচনা করতে হবে। আপনাকে ধন্যবাদ। জি, আসবো আপনার কাছে। যারা মাজদার হোসেন, আপনি একটা বিখ্যাত মামলার সাথে জড়িত ছিলেন এবং আপনার নামেই কিন্তু মামলা শেষ পর্যন্ত আসলো, এবং রাষ্ট্র যেটা এত গুরুত্ব দিল কোর্ট, সেটার উপরে তারা কিন্তু একটা বিরাট নীতিমালা তৈরি করলো এবং চূড়ান্ত পর্যায়ে সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ। এটার পিছনে আপনার মেইন স্পিরিটটা কি ছিল? আমাদের দেশের সংবিধানের 22 বলা ছিল, স্টেট শ্যাল ইনশিওর দ্য সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভ অর্গান অফ দি গভর্নমেন্ট বাই স্টেট। কিন্তু দেখেন 54 বছর হয়ে গেল, কোনো পলিটিক্যাল দল, কোনো অংশীজন এ বিষয়ে কোনো স্টেপ নিল? আমরা স্বল্প বেতনভুক্ত বিচারক হিসাবে সরকারের বিরুদ্ধে মামলা করলাম। কেন করলাম? আমি তখন বগুড়াতে পোস্টিং ছিল,
দেখি দলীয় লোকদের তাড়াতাড়ি জামিন হয়ে যাচ্ছে, অন্যদের জামিন হচ্ছে না। তো বিচারকে উদ্দেশ্যমূলকভাবে ব্যবহার করা হচ্ছে। তো এটা তো হওয়া উচিত না। বিচার বিভাগ থাকবে নিরপেক্ষ। বিশ্বজিৎকে হত্যা করলো শিবির বলে, এই মামলার রায় কি আজও কার্যকর হয়েছে? ক্রিমিনাল লয়ের পানিশমেন্টের অবজেক্ট হবে ডিটারেন্ট পানিশমেন্ট, দৃষ্টান্তমূলক, সমাজে যেন আর এটা না ঘটে। বিশ্বজিতের মামলার রায় কেন কার্যকর হলো না? যাকে শিবির বলে নির্মমভাবে কপিয়ে কপিয়ে গরু জবাই করা দিয়ে দিবালোকের মধ্যে সবাই দেখলাম। এরকম হিনিয়াস অনেক অফেন্স আছে যে মামলাগুলোর বিচার হয় না। মধ্যপ্রাচ্যে যান, 7 দিন থেকে 3 মাসের মধ্যে সব হত্যা মামলার বিচার। সাগর রনি তো শুরুই হয় নাই। সাগর রনির 122 বার তদন্তকারী কর্মকর্তা নিয়েছে, সময় নিয়েছে। কেন? বিচার বিভাগের এটা দেখা উচিত না? কুমিল্লার তনু, কুমিল্লায় আপনি বলেছেন মিথ্যা মামলার কথা, আপনি তুরস্কে চলে যান। মিথ্যা মামলা যদি কেউ করে, জেল ভোগ করে, স্টেট উইল কম্পেনসেশন, স্টেট উইল বেয়ার কম্পেনসেশন, রাষ্ট্রকে ক্ষতিপূরণ দিতে হবে। তা বাংলাদেশে কি এই ধরনের কোনো প্রতিকার নাই? না, কোনো প্রতিকার নেই। যেগুলো আছে সেই 200 বছরের আইনে ক্ষুদ্র নগণ্যতম, ওই কি বলবো আপনাকে, 2 টাকা অর্জন করতে 2000 কোটি টাকা খরচ হবে আপনার। তা আমাদের দেশের আইনগুলো আমি আগেই বলেছি 200 বছরের পুরাতন আইন, যে আইন প্রণেতারা এই আইন ফেলে দিয়েছে, তাদের দেশ থেকে বিদায় করে দিয়েছে, সেই অশ্ব নিয়ে, সেই অশ্ব ডিম নিয়ে আমরা বিচার করছি। এই জন্য আমাদের একটা হত্যা মামলায় 30-40 বছর সময় লাগছে, আলামত নষ্ট হয়ে যাচ্ছে, সাক্ষী মারা যাচ্ছে, বিচারক কি বিচার করবে? 100টা মার্ডার যদি হয় আমাদের দেশে, এই 4 থেকে 5% এক্সিকিউট হয়। কিন্তু এটা কত দুঃখজনক, 100টা তো হত্যাকাণ্ড হয়েছে। কেন? তাৎক্ষণিক যদি বিচার করা হতো, বিলম্ব যদি না করা হতো, তাহলে এগুলোর এই অবস্থা দাঁড়াতো না। এগুলোর দৃষ্টি দেওয়ার জন্য কোনো রাজনৈতিক দল আজ 53 বছরে দৃষ্টি দেয়নি, একটা দাড়ি কমাছে তো পরিবর্তন করেনি। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মানসিকতা খারাপ। দেশের উন্নয়নের জন্য, জনগণের কল্যাণের জন্য, জনগণের বেটারমেন্টের জন্য যে সংবিধানে ফান্ডামেন্টাল একটা চ্যাপ্টার বলেছে, এগুলো ওগুলাকেও আবার হাত পা বেঁধে দিয়েছে। এর আগে এক চিফ জাস্টিস বলেছিল এক প্রধানমন্ত্রীকে যে আমার হাত পা বেঁধে আপনি ন্যায় বিচার করতে বলছেন, এ তো পানিতে ফেলে সাঁতার দেওয়ার মতো অবস্থা, আমি কিভাবে করব? উনি যথার্থই বলেছিলেন। দুঃখ লাগে আমার কাছে, এমপি বলবে তোমার এই দিব, তোমার খাদ্য দিব, তোমার গাছ লাগাবো, তোমার মসজিদ মাদ্রাসা বানাবো। ইট ইজ নট দেয়ার জব। এমপি মানে হচ্ছে তারা দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং শান্তির জন্য আইন ইনঅ্যাক্টমেন্ট করবে। কিন্তু এমপি সাহেবেরা অনেকেই জানেন না, আমি দোষারোপ করছি না, যে তাদের ডেফিনেশনটা কি, তারা কি কাজ করবে, এইটাই হলো অবস্থা। তাদের ডেফিনেশনটা কি? ব্যারিস্টার ওমর ফারুক, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সমাজে অনেক অনিয়ম হচ্ছে, অঘটন ঘটছে, কিন্তু জুডিশিয়ারির তরফ থেকে আমরা দেখেছি মাঝে মাঝে কদাচিৎ এই যে সো মোটো যে কথাটা আছে, সব কিছুকে আইনজীবীরা করবে, জনগণ করবে, এই যে নীরব দর্শকের ভূমিকা পালন করে মাঝে মাঝে নাম কষতে সো মোটো করে। উন্নত বিশ্বে কিন্তু এগুলো একটা প্রেক্ষাপট আছে, কিন্তু আমাদের এখানে এই জিনিসগুলো এত দুর্বল কেন? আমরা প্রথম কথা হয়েছে আমরা কেউ দায়ের ভিতর আসতে চাই না। আমরা সবাই ভাবি এই গণতন্ত্রটা শুধু আমার জন্য থাকবে, অর্থাৎ আমার প্রোটেকশনের জন্য। আমরা বাংলাদেশের মানুষকে সরকারিভাবে, বেসরকারিভাবে, রাজনৈতিকভাবে যেভাবে এডুকেটেড করার কথা ছিল, যেভাবে অ্যাওয়্যার করার কথা ছিল, যেভাবে তাদেরকে নলেজ বিতরণ করার ছিল, করিনি। কারণ করিনি আমরা রাজনৈতিক দলগুলো নিজেরাই নলেজবিহীন, কারণ এখনও চলছে, যেটা স্যার বারবার বলতেছেন। উন্নত বিশ্বে স্যারের জানে সাপ্লিমেন্ট করে দিই, একটা মামলা নিষ্পত্তি হতে সর্বোচ্চ 3 মাস, যেটি বাণিজ্যিক আদালতে ইনকর্পোরেট করছে। আমি কনগ্রাচুলেট করি বাণিজ্যিক আদালত যারা করেছেন, যে এখানে কেস ম্যানেজমেন্টের একটা চ্যাপ্টার আছে, এত দিনের ভিতর করতে হবে, এতবার অর্জন নিতে হবে, নাইলে তোমার ইন অ্যাবসেন্সিয়া রায় হয়ে যাবে, 6 মাসের ভিতর সব কমপ্লিট। এটা প্রথম ইনঅ্যাক্ট করছে। দায়ের ভিতর আনি না। আপনার টকশোয়ে আমি এখানে যদি কথা বলি, আজে বাজে কথা বলি, পাবলিককে যদি ইরিটেট করি, পাবলিক নিউসেন্স ক্রিয়েট করি, আমার পানিশমেন্ট হয়? উন্নত বিশ্বে পানিশমেন্ট হয়। স্যার যে বলছে রাষ্ট্র উইল টেক রেসপন্সিবিলিটি ইফ সামওয়ান হ্যারাস মি, তারে পানিশমেন্ট দিবে, দণ্ড, কিন্তু আমার মানিটারি কম্পেনসেশন দিবে রাষ্ট্র অথবা ইন্স্যুরেন্স কোম্পানি। আমরা ইংল্যান্ডে একটা ল চেম্বার খুলতে হলে চেয়ার, টেবিল, সব কিছুর ইন্স্যুরেন্স করতে হয়। কেন জানেন? এই চেয়ারে বসে যদি কোনো ক্লায়েন্ট ক্ষতিগ্রস্ত হয়, তার ক্ষতির পরিমাণ 2 মিলিয়ন, আমার সেই সক্ষমতা নাই, তাই আমি ইন্স্যুর করতে হবে আমার এই চেয়ারের। আমি অত দূর যাব না, অত দূর আমরা যেতেও পারবো না, কিন্তু যতটুকু যেতে পারার কথা ততটুকু তো পারছি না। সেই কারণগুলো আমরা সবাই জানি, প্রতিনিয়তই ব্যাখ্যা করি। স্যার বলছেন যে এমপি তুমি আইন কানুন নিয়ে গবেষণা করবা, আইন পড়বা, আর এখানে এমপি বানাইছে মমতাজ রে, বদি রে, পাপলু রে, বদির বউ রে, আনারকে, রিডিং পড়তে পারে না অনেককে। এটা যে শুধু সেই সময় বানাইছে, বানাই অপরাধ করছে তা না, এখন যারা হয়ে আসবে তাদের এখানে
ওনারা মনোকষ্ট পাবেন, যারা একটু বয়স হয়েছে স্যারও হয়তো মনোকষ্ট পাবেন, 85 বছর থেকে 90 বছরের আছে 12% না 13%। এবং এই পৃথিবী 20 বছর চেঞ্জ হয়েছে, ওই চেঞ্জের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, থাকার কারণও নাই। আমি যেরকম আমার মেয়ের সাথে পারি না, আমার মেয়ে আমাকে বলে বাবা তুমি ভুল ইংরেজি বলো, অসুবিধা নেই, নোয়াখালীর ভাষা ইংরেজি বলো না, কারেক্টলি বলে, কারণ তারা এত ওয়েল ইকুইপড, আমার সাথে যায় না। তো সেই তাদেরকে আমি সেবা দেব, তাদেরকে আমি শাসন শোষণ করব, তাদেরকে আমি নিয়ন্ত্রণ করব, তাদেরকে আমি বিভিন্ন করব, তাদের পর্যায়ে আমার যেতে হবে না। তো আপনি বৃদ্ধ লোক, আপনি সংসদে গিয়া যদি ওই স্পিরিট না থাকে, সেই অ্যানালগাস ফোনটা টিপবে আর ডিজিটালাইজ পৃথিবীতে সব। ধন্যবাদ, আপনি সুন্দর বলেছেন। এখানে আমি শেষ প্রশ্ন আপনার কাছে জনাব মাজদার হোসেন, এই মুহূর্তে দেশের জন্য সবচেয়ে ভালো যেটা নির্বাচন উত্তর পরিবেশে, আমি একজন আশাবাদী মানুষ, আমি নিরাশাটাকে প্রশ্রয় দিই না। আমি ভবিষ্যৎ ভালো দেখছি, কারণ জনগণের প্রতিনিধি যদি নির্বাচিত না হয় দেশের হাল ধরবে কারা? এটা সোল রেসপন্সিবিলিটি পলিটিক্যাল। আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, আপনি মূল কথাটা বলে দিয়েছেন। বাস দর্শক, আমরা আলোচনার শেষ পর্যায়ে আছি। আমাদের এখানে এই পর্যন্ত এখন যে সমস্ত আলোচনা হলো মূলত সেগুলি জুডিশিয়ারি, আইন এবং বিভিন্ন সেক্টরে যে অ্যানামোলিজম যেগুলো আছে তাই আলাপ করে। দুজনে বিদগ্ধ আইনজীবী এবং তাদের জীবনের অভিজ্ঞতা থেকে তারা অত্যন্ত বেশি ফিল করছেন যে বিচার বিভাগের স্বাধীনতা যেটু হয়েছে সেটা ইমপ্লিমেন্টেশন নাই। ইভেন এই যে দীর্ঘসূত্রিত আইনের যেটা হচ্ছে, বিচারের আর সূত্রিত কী হচ্ছে, আদালত যখন একটা কেসকে ঘুরে একটা কেস যে 3 দিন হতে পারে সেটাকে 3 মাস নিয়ে যাচ্ছে। এখানে শুধু বিচার বিভাগ বলতে আমরা এখানে বুঝবো আইনজীবীর দায়িত্ব আছে। তো যে আইনজীবী চাচ্ছেন ডেটটা চেঞ্জ করবেন, তিনিও তো অনৈতিক কাজ করতেছেন, আবার যিনি দিচ্ছেন তিনিও কাজ করতেছেন। এই যে অনৈতিকতা যে বীজটা বপন করা হয়েছে, এগুলি কবে কীভাবে উৎখাত হবে আমরা জানি না। তবে আমরা আশাবাদী নিশ্চয়ই আগামীতে এগুলির ব্যাপারে চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে, যা জাতিকে একটি সভ্য জাতি তৈরিতে একটা ব্যাপক ভূমিকা পালন করবে। ধন্যবাদ আপনাদের।